দর্শক, বাজেট নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া। জনাব স্নেহাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতেই জানতে চাই, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে একটি বিশেষ বাজেট আমরা দেখলাম। সেটি হচ্ছে যে স্বাধীনতার পরে এই প্রথম বাজেট নিম্নমুখী অবস্থা, সেটি যদি বলি যে কমিয়ে বাজেট বরাদ্দ করা, সেক্ষেত্রে কি মনে করছেন এই আসন্ন যে অর্থ বছর আসছে তার বাজেট, প্রস্তাবিত বাজেটটি নিয়ে? প্রথমে ধন্যবাদ আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। তো আসলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাজেট যেখানে কমানো হয়েছে সেটা মোস্টলি হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। তো স্বাভাবিক, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা যে গভর্নমেন্ট যে প্রায়োরিটিসগুলো আছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট কোনটা সবচেয়ে বেশি দরকার সেখানেই তারা হয়তো বেশি গুরুত্ব দিচ্ছেন। আননেসেসারি প্রজেক্টস যদি তার না লাগে, তো সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের বাজেট কমতেও পারে। তো এই ক্ষেত্রে বাজেটের আকার কমলেই যে অনেক কিছু কমে যাচ্ছে তা না। আমাদের আসলে সবচেয়ে বড় যে দরকার সেটা হচ্ছে আমাদের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা, যে আমার যদি রাজস্ব আহরণটা যদি ঠিকভাবে ঠিক মাত্রায় যদি আমরা আহরণ করতে না পারি, তাহলে দিন দিন যে আমাদের ঋণের উপরে যে বোঝাটা, এটা যে দিন দিন চাপছে এবং সেটা যে একটা অস্বস্তির পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের এখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আসলে আপনার রাজস্ব আহরণ ঠিকমতো আদায় করা এবং যে আমার যে খরচটা আছে সে খরচটা আসলে যৌক্তিকভাবে ব্যয় করা। সেক্ষেত্রে যদি বলেন যে এবছর আমরা দেখছি চলতি অর্থ বছর 5,18,000 সবশেষ সংশোধনের এনবিআর এর যে রাজস্ব আয়ের যে লক্ষ্য সেটি ছিল। এবছর যেটি আমরা করলাম আসন্ন বাজেটের জন্য সেটি হচ্ছে 5,64,000 কোটি টাকা সব মিলিয়ে, আর এনবিআর এর জন্য 4,99,000 কোটি টাকা। কতটুকু যৌক্তিক, বাস্তবসম্মত এবং আদায়যোগ্য কি মনে করেন? এখানে আসলে দেখুন, মানে বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে গত 10 মাসে যে আমাদের কালেকশনসটা হয়েছে, এটা কিন্তু মানে খুব বেশি আশাপ্রদ নয়। মানে আপনার প্রায় 71,000 কোটি টাকার মতো শর্টফল আছে 10 মাসে। সো বাকি 2 মাসে যে পরিমাণ শর্টফলটা হবে, তো আপনি যদি রিয়েল টার্গেট যদি চিন্তা করেন, তাহলে আমি মনে করি এটা খুবই চ্যালেঞ্জিং। কারণ সবচেয়ে বড় যে জায়গা আছে, যে আপনারা সবাই জানেন যে আমাদের যে কর জাল সেটা কিন্তু বিস্তৃত নয়। মানে আমাদের হয়তো ট্যাক্স অনেকেই দেন, কিন্তু সবাই তো ট্যাক্স রিটার্ন ফাইল করেন না। ভিএটি হয়তো আমরা অনেকেই দিই, যে পরিমাণ ভিএটি আমরা দিই সম্পূর্ণ টাকাটা হয়তো সরকারি কোষাগারে আসে না। সো যদি আমাদের কর জাল সম্প্রসারণ করা না যায় এবং যৌক্তিক কর যদি আহরণ করা না যায়, তাহলে আমরা যে চ্যালেঞ্জটা সামনে দেখছি, যে রাজস্ব আহরণের যে টার্গেটটা দিয়েছে, এটা আসলেই খুব চ্যালেঞ্জিং হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বর্তমান সরকারের কাছে অনেকে আশা ছিল যে কর নেটটা বাড়বে এবং বলেছে যে আয়ের সীমা, যেটা করমুক্ত আয়ের সীমা, সেটিও বাড়বে, কিন্তু সেটি অপরিহিত আছে। কি মনে করছেন যে আগামীতে অনেক পণ্যের আমরা দেখলাম যে ভ্যাট কমেছে, সেক্ষেত্রে জনবান্ধব করে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আদায় কতটা সরকারের কৌশলী হতে হবে? আসলে দেখুন, মানে এটা অনেকটা মানে নুন আনতে পান্তা ফুরাইয়ের মতো একটা অবস্থা। কারণ আপনার যেখানে বেস খুব ছোট, ওখানে যদি আপনি খুব সহনশীল ওয়েতে যদি কাজ করতে চান, তাহলে তো আপনার ইরোশন হওয়ার মানে সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য আমরা যখন দেখি যে, বিশেষ করে আমরা যদি ব্যক্তিগত কর হার যদি দেখি, মানে ব্যক্তি শ্রেণীর করদাতা দেখি, তাদের অনেকেই আমাকে ফোন করেছেন গত 2-3 দিন ধরে, যেহেতু পেপারে অনেক কিছু ইনফরমেশন আসছে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখন যে কর হারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী বছর মানে 1 জুলাই থেকে যে উপার্জনটা হবে এবং তার পরবর্তী বছরের জন্য 2 বছরের রেট কিন্তু দেওয়া হয়েছে। তো সবার কাছে একটাই আশা ছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটলিস্ট যে গত 1.5-2 বছর ধরে ইনফ্লেশনটা আছে, সামনে আসলে ইনফ্লেশনটা কন্ট্রোল হবে কিনা, এটা কিন্তু কারো কাছে কিন্তু সম্যক ধারণা কিন্তু এখন নাই। তো যে হারে আসলে আপনার সিলিংটা বাড়ানো হয়েছে এবং 5%-এর একটা ট্যাক্স রেট ছিল, সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। সো যার ফলে মধ্যম সারির যারা করদাতা আছেন, তাদের আসলে করভার অনেক বেড়ে যেতে পারে। তো স্বাভাবিক, একদিকে ইনফ্লেশনের প্রেশার, আবার এদিক দিয়ে ট্যাক্সের প্রেশার, এটা আসলে মানুষকে স্কুইজ করে ফেলবে। সেই জন্য আমি মনে করি ব্যক্তি শ্রেণীর করদাতাটাই সবচেয়ে বেশি। তো এটাকে কিভাবে প্রোগ্রেসিভ করা যেত, এই বিষয়ে যদি একটু কাজ করা যেত, তাহলে একটু সহনশীল হতে বলে আমি মনে করি। সেক্ষেত্রে ব্যবসা, অর্থনৈতিক, কর্মসংস্থান সবকিছু মিলে কি মনে করছেন? বিভিন্ন আমরা দেখছি নারী উদ্যোক্তাদের জন্য 125 কোটি টাকা তহবিল গঠন হচ্ছে, 10,000 নারী এবং প্রান্তিক উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা দেওয়া হবে এবং যুব উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তাদের আরও 200 কোটি টাকা বরাদ্দ। সব মিলে কর্মসংস্থান এর পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে কি মনে করছেন, কতটুকু পরিবেশ নিশ্চিত করা দরকার? আমরা আসলে যেটা আশা করেছিলাম, মানে সবাই তো বলেছে যে এটা একটা ট্রেডিশনাল বাজেটের মতোই, তো আমরা এবার আশা করেছিলাম যে যেহেতু আমাদের আনএমপ্লয়মেন্ট মানে আমাদের যে মানে কি বলবো, মানে আপনার আনএমপ্লয়মেন্ট রেটটা এত হাই এখন, মানে প্রচুর সংখ্যক লোক কিন্তু আনএমপ্লয়েড আছে। তো এই বিপুল সংখ্যক লোককে যদি এমপ্লয়মেন্ট করতে হয়, সরকার তো আর জব ক্রিয়েশন করতে পারবে না, তাহলে এটা করতে পারবে একমাত্র প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টরের জন্য যে সমস্ত বিধানগুলো আনা হয়েছে, ইনকাম ট্যাক্স বা ভিএটিতে যদি আপনি যান, তাহলে আমরা খুব বেশি এরকম অ্যাট্রাকটিভ কোনো জিনিস আমরা কিন্তু পাচ্ছি না। শুধু কাস্টম ডিউটিতে আমরা দেখেছি যে কিছু রেশনালাইজেশনসের কাজ করা হয়েছে।
তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই বাজেটে সরকারের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন করা। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন নারী উদ্যোক্তা বা নতুন মানে ব্যবসা পরিবেশ তৈরি করা, এখানে অবশ্যই জোর দিতে হবে। সবচেয়ে দেখতে হবে যে আমাদের কোন বিজনেসগুলো ইভলভিং, মানে নতুন বিজনেসগুলো আসছে, ওই বিজনেসগুলোতে কী ধরনের আপনার স্কিল সেট দরকার হয়, মানে কী ধরনের আপনার স্কিলস ওই বিজনেসগুলোকে ইন্টিগ্রেট করা যায়। কারণ আপনি দেখেছেন এখন শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি, কিন্তু আপনি যদি দেখেন কারিগরি শিক্ষার যে জ্ঞানটা সেই ধরনের কিন্তু আমাদের কি কর্মশক্তি কিন্তু এই পরিমাণ নাই। সো আমি মনে করি কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে, যাতে এই বাজেটারি অ্যালোকেশন যেটা আছে এটা শিল্পের সাথে একটা সমন্বয় করা যায়। নাহলে আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করলেও রাইট এমপ্লয়মেন্ট কিন্তু আমরা কি দিতে পারবো না। ব্যাংকিং খাতে একটি চাপে পড়বে, বরাবরই অতীতেও অনেক অর্থ বছরে আমরা সেভাবে আলোচনা করতে দেখেছি অর্থনীতিবিদদের, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের, এবং আমরাও সেভাবে রিপোর্ট করেছি যে সেটি হচ্ছে ব্যাংক খাত থেকে যতটা কম ঋণ নেওয়া যায় ঘাটতি বাজেট পূরণে এবং কর নেটটা বাড়ানো যায়। কিন্তু এবারও আমরা দেখছি যে ব্যাংকে সেভাবেই ঋণ নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে ঘাটতি বাজেট মেটাতে প্রায় ব্যাংক থেকে অভ্যন্তরীণ খাত থেকে 1,25,000 কোটি টাকা নেওয়া হবে। সেক্ষেত্রে বিনিয়োগে বাধাগ্রস্ত হবে কিনা, কি মনে করছেন? এখানে দেখুন, মানে এটা একটা আমি বলবো যে ইটস কাইন্ড অফ এ জিগজ্যাগ পাজল। কারণ আপনি দেখেন আপনার অ্যাভেলেবল ডিপোজিটস কত, মানে আমার যে ব্যাংকগুলো আছে তারা কার কাছ থেকে ডিপোজিট নেবে? সাধারণ জনগণ থেকে ডিপোজিট নেবে, বিদেশ থেকে রেমিটেন্স আসবে, ওই ডিপোজিটটা তারা রিটেইন করবে। তো এই ক্ষেত্রে এই ডিপোজিটটা ব্যাংকের জন্য কিন্তু কি তার ইনভেস্টমেন্টস হিসেবে থাকবে, মানে ব্যাংক সেটা ইনভেস্ট করবে বিভিন্ন আপনার যারা এমপ্লয়ার আছে বা কোম্পানি আছে তাদের লোনের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবে। তো তাহলে যখন ব্যাংক লোন দিতে যাবে তখন সে কাকে বেছে নেবে? যখন দেখবে যে না সরকারের হাতে, যদি সরকারকে যদি আমি যদি কি টাকাটা দিই, ট্রেজারি বিল বন্ড কিনে যদি আমি কি এটা করতে পারি, তাহলে আমার তো 12% যদি পাই তাহলে একদম সিকিউরড ওয়েতে আমি কি ইনভেস্টমেন্টটা হয়। কিন্তু যদি কোনো কোম্পানিকে দেয় তাহলে তার জন্য কিন্তু কি ঋণের একটা ঝুঁকি কিন্তু থেকে যায়। তো এই ক্ষেত্রে একটা কম্পিটিশন তৈরি হবে। তো এই জন্য মনে হয় যে আসলে যদি আমরা সঠিকভাবে যে ক্রেডিট গ্রোথটা যদি বাড়াতে না পারি, তাহলে আমার কিন্তু কি হবে না, প্রোডাকশনস বাড়বে না। প্রোডাকশনস যদি না বাড়ে কিন্তু আমার এমপ্লয়মেন্টটা কিন্তু তৈরি হবে না। তো এই জন্য আমি মনে করি যে জাতীয় রাজস্ব যেটা আছে সেটা যদি আমরা আহরণ বাড়াতে না পারি, তাহলে স্বাভাবিক রাজস্বে টান পড়লে কি করবে সরকার, কিন্তু কি ব্যাংকিং খাত থেকে কিন্তু লোনটা নিতে থাকবে। যেটার আপনি ট্রেন্ড দেখবেন এই গত 10 মাস আগেও যেটা ট্রেন্ড ছিল, যেটা কিন্তু খুব অনেকাংশে বেড়ে গেছে ব্যাংকিং সেক্টর থেকে লোন নেওয়া। ন্যূনতম 1,000 টাকা করা হয়েছে ইনকাম ট্যাক্স। সেক্ষেত্রে কর নেটটা কিভাবে বাড়াবে সরকার? বারবারই আলোচনা হচ্ছে, বাট বাস্তবতা শূন্য দেখছি আমরা। আসলে দেখুন, মানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আসলে ট্রেসেবিলিটি, মানে আমরা ট্রানজ্যাকশনসকে, লেনদেনকে শনাক্ত করতে পারছি না। মানে আমাদের বলতে ধরেন ঢাকা শহরও যদি চিন্তা করেন, অনেকে বলে ঢাকা শহরে 2 কোটি মানুষ আছে, এর মধ্যে অন্তত 1 কোটির উপরে আছে সক্ষম করদাতা, তো মানে যারা কর রিটার্ন দেওয়া উচিত। তা আমাদের সারা বাংলাদেশে রিটার্ন ফাইল হয় কত? 40 লাখ 44 লাখ। তাহলে তার মানে আমরা ঢাকা শহরে যারা করদাতা আছে তাদেরকেই তো আমরা আনতে পারছি না। তো এবারে যে 1,000 টাকা করা হয়েছে, এটা আসলে যারা নতুন করদাতা, যারা প্রথমবার আসলে রিটার্ন দিবে, তাদেরকে আসলে কর জালে আনার জন্য একটা আমি বলবো টেম্পটেশন, যে তারা তোমরা প্রথমবার আসো, ওদের 5,000 টাকা দিতে হবে না, মাত্র 1,000 টাকা দিতে হবে। তো আমি মনে করি যে এখানে হচ্ছে বাস্তবায়নের সমস্যা, এটা কিন্তু আইনের কোনো সমস্যা না। আমরা যদি আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, তাহলে যত আমি এরকম ইনসেন্টিভ দিই না কেন, দিনের শেষে গিয়ে কিন্তু আমি ওই করদাতাদেরকে কিন্তু জালে কিন্তু আনতে পারবো না। শনাক্তকরণে জনবলের ঘাটতি আছে কিনা? আসলে মানে এখানে সবচেয়ে বড় যে জায়গায় আছে, যে ধরেন অনেক ক্ষেত্রে বলে যে আপনি যদি 1 লাখ নতুন করদাতা যদি বের করেন, তাহলে 1,000 টাকা যদি করে পান পার রিটার্নে, তাহলে আপনি কত টাকা পাবেন? আর আপনি যদি যারা অনেক টাকা সম্পদ আছে, যারা আয়টা সঠিকভাবে প্রদর্শন করে না, সম্পদ প্রদর্শন করে না, তাদেরকে যদি আনতে পারতেন, তাহলে দেখা যেত কি অনেক বড় কর কিন্তু আপনি কিন্তু কি আদায় করতে পারেন। এটি কিন্তু সব জায়গায় কিন্তু আমরা এটা বলে থাকি। তো এখন আসলে যুগটা হচ্ছে আপনার মানে আপনার আইসিটি, আমরা বলতেছি কি ডিজিটালাইজেশনসের যুগ। এখন আপনি যদি জনবল দিয়ে যদি করদাতা খুঁজে বের করতে চান, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো তার থেকে বরঞ্চ হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর কি অটোমেশন। তো এই অটোমেশন ছাড়া আমি সামনের দিকে আসলে কোনো গতি দেখছি না। কারণ জনবল বাড়ালে দেখবেন হ্যারাসমেন্টও বাড়ার একটা কিন্তু কি সুযোগ থাকে। সো অটোমেটেড হলে, যেমন বলেছে যে সামনে থেকে অনলাইন রিটার্ন দিতে হবে, সো তার মানে যদি আমরা অটোমেশনের মাধ্যমে ট্রানজ্যাকশনসগুলোকে ট্রেস করতে পারি, মানুষকে যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে কি অনুপ্রাণিত করতে পারি, সমস্ত কাজগুলো যদি প্রসেসিং করতে পারি, তাহলে হ্যারাসমেন্টও কমবে। আমি কিন্তু করদাতাদেরকেও কিন্তু কর জালের মধ্যে কি সহজে নিয়ে আসতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম প্রস্তাবিত জাতীয় বাজেট 2025-26। আমাদের সাথে স্টুডিওতে এসে অংশ নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন কর বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া।